প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদুদ্দিন আহমেদ, বি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আলোচনা করব আপনাদের সামনে কোম্পানিজ অ্যাক্ট 1994-এর অনেক গুরুত্বপূর্ণ কিছু সেকশন নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের সেশন হচ্ছে 3। আমাদের লেকচার সিরিজের সেশন হচ্ছে আজকে 3। আশা করি আপনারা পুরো আলোচনা জুড়ে থাকবেন। যারা আইনের ছাত্র, যারা বিজ্ঞ আইনজীবী আছেন, যারা ব্যবসায়ী আছেন, কর্পোরেট বিভিন্ন সংস্থার সহিত জড়িত আছেন, টপ লেভেল ম্যানেজমেন্ট বা মিড লেভেল ম্যানেজমেন্টে যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, আশা করি প্রত্যেকেরই উপকার হবে। যারা ফিসক্যাল ল প্র্যাকটিসের সাথে জড়িত আছেন বা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশনে আছেন বা কেউ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি প্রফেশনে আছেন, তাদের অনেকেরই হয়তো বিষয়টি উপকারে আসতে পারে। আশা করি ভিডিও জুড়ে সবাই থাকবেন, এই আলোচনাটা শুনবেন। আর পরবর্তী আলোচনা, যে কোনো আইনগত আলোচনা পাওয়ার জন্য আপনারা যদি সম্ভব হয় একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে। আর পাশে একটা বেল বাটন আছে, ওটাতে একটু প্রেস করে দিলে আপনাদের সুবিধা হবে, পরবর্তীতে আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন। তো শুরু করা যাক আজকের কোম্পানি আইনের গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের সেশন হচ্ছে আজকে 3, লেকচার সিরিজ 3। প্রিয় দর্শক, আজকের আলোচনার প্রথমে আমি যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট 1994-এর সেকশন 11টা। এটা একটা গুরুত্বপূর্ণ সেকশন। আপনারা একটু খেয়াল করবেন যে কোম্পানির নাম বা ব্যবহার পরিবর্তন কিভাবে করা যায়। কোম্পানির নাম পরিবর্তনের যে নিয়মগুলো আছে সেটা আজকে আমি আলোচনা করছি। শুরুতেই আপনারা খেয়াল করবেন একটু সেকশন 11-এ বিষয়টা কী আছে, নেম অফ কোম্পানি অ্যান্ড চেঞ্জ অফ নেম। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সেকশন 11 সাবসেকশন 1-এ বলা আছে যে এ কোম্পানি শ্যাল নট বি রেজিস্টার্ড বাই এ নেম আইডেন্টিফাইড উইথ date by which a company in existence is already registered or so nearly resembling the name that there is likelihood of using the name to deceive, except where the company is existence is in the course of being dissolved and signifies its written consent in such manner as the registrar requires. Section 11 সাবসেকশন 1 এই কথাটা বলা আছে। আর আমরা যদি আরেকটু খেয়াল করি সেকশন 11 সাবসেকশন 2, এখানে বলা আছে যে ইফ এ কোম্পানি থ্রো ইন অ্যাডভান্টেজ অফ or otherwise is without the consent referred to in subsection 1 registered by a name identical with that by which a company in existence is previously registered or so nearly resembling the name that there is likelihood of using the name of deceive, the first mentioned company shall on the direction of the registrar change its name within a period of 120 days. Very clear provision here. And section 11 subsection 3-তে কি আছে এটা একটু প্রিয় দর্শক একটু খেয়াল করুন। If a company makes a default in complying with the direction made under subsection 2, the company shall be punishable with fine of 500 taka for every day during which the default continues, and every officer who is in default shall be punishable with fine of 100 taka for every day during which the default continues. আমি এই বিষয়গুলোর পুঙ্খানুপুঙ্খ আলোচনায় আসব। জাস্ট আপনাদেরকে এই সেকশনের পুরো স্ট্যাটিউটে কী আছে বিষয়টা নিয়ে একটু আপনাদের ওয়াকিবহাল করছি, তারপরে আমি একদম ডিটেইল আলোচনায় আসব। সেই ক্ষেত্রে হয়তো আমরা চেষ্টা করব এগুলার বাংলা পর্যালোচনা করার জন্য, বাংলায় ভালো করে আলোচনা করার জন্য, যাতে সকল ধরনের দর্শক এগুলা বুঝতে পারে সহজে। খেয়াল করুন সেকশন 11-এর সাবসেকশন 4 কি আছে, except with the previous consent in writing of the government, no company shall be registered by a name which is declared by the government via notification in the official gazette as undesirable.
provided that nothing in this subsection shall apply to companies registered before the commencement of this Act. Section 11, subsection 5 টা আমরা একটু দেখি। Here, no company shall be registered by a name containing in any form the name or any abbreviation of the name of the United Nations or of any subsidiary body set up by the United Nations or of the World Health Organization unless the company has obtained the previous authorization in writing of the Secretary General in the case of the United Nations or the subsidiary body as aforesaid or of the Director General of the World Health Organization in the case of that organization. এবার আসি এবার সেকশন 11 এর আমরা যদি একটু সাবসেকশন 6টা দেখি। Any company may by special resolution and subject to the approval of the registrar signified in writing change its name. And subsection 7 এ কি আছে? Where a company changes its name, the registrar shall enter the new name on the registrar in place of the former name and shall issue a certificate of incorporation in its new name to meet the circumstances of the case, and on the issue of such a certificate the change of name shall be complete. এবার আমরা একটু দেখি যে সেকশন 11 এর সাবসেকশন 8 এ কি বলা আছে? The change of name shall not change any rights of or obligations of the company or render defective any legal proceedings by or against the company, and any legal proceedings that might have been continued or commenced against it by its former name may be continued or commenced against it by its new name. লাস্টলি আমরা আর একটা সাবসেকশন আমরা যদি দেখে নেই যে সেকশন 11 এর সাবসেকশন 9 এ কি বলা আছে? লাস্টলি, এ কোম্পানি মে অন পেমেন্ট অফ সাচ ফি অ্যাজ মে বি প্রেসক্রাইবড অ্যাপ্লাই টু দ্য রেজিস্ট্রার ফর ইনফরমেশন whether any company is registered or proposed to be registered by a name specified in the application, and the registrar shall furnish the required information within a period of 30 days from the date of receipt of the application. স্ট্যাটিউটটা ছিল এরকম যে সেকশন 11-এ আমরা যেটা দেখি, কোম্পানি আইন 1994-এর যে সেকশন 11টা আমরা একটু এখন দেখলাম স্ট্যাটিউটটা। এবার একটু আলোচনা করি, আমরা একটু বাংলা ভাষায় আলোচনা করি যাতে সবার জন্য একটু সুবিধা হয়। এখানে এটা সুস্পষ্ট আছে, আপনারা একটু খেয়াল করবেন যে কোম্পানিজ আইন 1994-এর সেকশন 11-এর আপনার সাবসেকশন 1টা আসলে আমরা যদি একটু আসি আবার যদি এটাকে একটু বাংলায় যদি চিন্তা করি যে জিনিসটা কি হয়, কি বলতে চেয়েছে সেই সাবসেকশনটাতে, তাহলে আমরা একটু দেখতে পাই এরকম যে কোনো কোম্পানি এমন নামে নিবন্ধিত হবে না যে নাম একটি বিদ্যমান আসলে কোম্পানি ইতিপূর্বে নিবন্ধিত হয়ে গেছে এবং উক্ত নামে বহাল আছে এবং যে নামের সহিত প্রস্তাবিত নামের এমন সাদৃশ্য থাকে যে উক্ত সাদৃশ্যের ফলে প্রতারণা করা সম্ভব। তবে বিদ্যমান কোম্পানিটি অবলুপ্ত হবার প্রক্রিয়াধীন থাকলে কিন্তু এই ব্যাপারে কোনো সমস্যা নেই এবং রেজিস্ট্রার কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে উক্ত কোম্পানি যদি লিখিত সম্মতি দান করে বিদ্যমান কোম্পানির নামে বা উহার সাদৃশ্য নামে প্রথমোক্ত কোম্পানিটি নিবন্ধিত হতে পারে কিন্তু। আর সেকশন 11-এর সাবসেকশন 2-তে আপনারা একটু দেখেন যে এটা যদি আমরা একটু বাংলায় আলোচনা করি বিষয়টা কী দাঁড়ায়। অসতর্কতার কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, যদি কোনো কোম্পানি উক্ত উপধারা 1-এ উল্লেখিত সম্মতি গ্রহণ না করে পূর্বে নিবন্ধিত বিদ্যমান কোনো কোম্পানির নামে নিবন্ধিত হয় অথবা বিদ্যমান কোম্পানির নামের সাদৃশ্য এমন কোনো নামে নিবন্ধিত হয় যে উক্ত সাদৃশ্যের ফলে প্রতারণা করা সম্ভব। আরেকটা জিনিস কি, তাহলে প্রথমোক্ত কোম্পানি রেজিস্ট্রারের নির্দেশ মোতাবেক অনধিক 120 দিনের মধ্যে উহার নাম পরিবর্তন করতে হবে। তাহলে আবার আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন, 120 দিনের মধ্যে কিন্তু উহার নাম পরিবর্তন করতে হবে রেজিস্ট্রারের নির্দেশ মোতাবেক। আর আরেকটা জিনিস দেখেন, সেকশন 11-এর সাবসেকশন 3টা যদি আমরা একটু আরেকটু যদি বাংলায় একটু ইলাস্ট্রেট করতে যাই, যদি কোনো কোম্পানি উপধারা 2-এর অধীন প্রদত্ত নির্দেশ পালনে ব্যর্থ হয় তাহলে উক্ত কোম্পানি অনুরূপ ব্যর্থতা অব্যাহত থাকাকালীন সময়ের প্রতিদিনের জন্য 500 টাকা করে অর্থদণ্ড জরিমানা হবে এবং উহার প্রত্যেক
প্রত্যেক কর্মকর্তা যে নির্দেশ পালনে ব্যর্থ হন তিনিও কিন্তু প্রতিদিনের জন্য 100 টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এখানে একটা পানিশমেন্টের ব্যাপার আছে, ফাইনের ব্যাপার আছে। আর সেকশন 11-এর সাবসেকশন 4-এ আমরা যদি দেখি, সেটাকে যদি একটু বাংলা আমরা দেখি, সরকারি গেজেটের প্রজ্ঞাপনের দ্বারা অনভিপ্রেত বলে ঘোষণা করেছে এমন কোনো নামে সরকারের লিখিত পূর্ব অনুমতি ব্যতিরেকে কিন্তু কোনো কোম্পানি নিবন্ধিত করা যাবে না, এটা আমরা জানি। তবে শর্ত থাকে যে এই আইন প্রবর্তনের পূর্বে যদি নিবন্ধিত কোনো কোম্পানির ক্ষেত্রে এই উপধারা কোনো কিছুই প্রযোজ্য হবে না। এই আইনটার আগে যদি হয়ে থাকে তাহলে কোনো প্রযোজ্য হবে না। আবার আমরা সাবসেকশন 5-এ দেখছি এরকম যে জাতিসংঘ বা জাতিসংঘ কর্তৃক ঘটিত কোনো সহায়ক সংস্থা বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নামে বা ওইসব নামের শব্দ সংক্ষেপ সম্বলিত কোনো নামে জাতিসংঘ বা উহার সহায়ক সংস্থার ক্ষেত্রে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষেত্রে উহার ডাইরেক্টর জেনারেলের লিখিত পূর্ব অনুমতি ব্যতীত কিন্তু কোম্পানি নিবন্ধিত করা যাবে না। আবার সাবসেকশন আপনি 6-এ আসেন, একটু খেয়াল করবেন, যে কোনো কোম্পানি উহার বিশেষ সিদ্ধান্তক্রমে এবং রেজিস্ট্রারের লিখিত অনুমোদন সাপেক্ষে উহার নাম পরিবর্তন করতে পারবেন। এটা একদম স্পেসিফিক। আবার সেকশন 7টা একটু যদি দেখেন, কোম্পানি আইনের নাম পরিবর্তনের ক্ষেত্রে কতগুলো এখানে বিধান রয়েছে। কোনো কোম্পানি উহার নাম পরিবর্তন করলে রেজিস্ট্রার তার নিবন্ধন বহিতে কোম্পানির পূর্ব নামের পরিবর্তে নতুন নাম নিবন্ধন করবেন এবং লিপিবদ্ধ করবেন। পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে উক্ত কোম্পানির পরিবর্তিত নামে নিগমিতকরণের বা রেজিস্ট্রেশনের একটি প্রত্যয়নপত্র প্রদান করবেন এবং তার প্রদানের পর কোম্পানির নাম পরিবর্তনের কাজ সমাপ্ত হবে এবং এটাই হচ্ছে বিধান। আর 8 নম্বর, আমরা যদি 8 নম্বরে দেখি যে সাবসেকশন 8-এ যদি দেখি, নামের পরিবর্তন কোম্পানির কোনো অধিকার বা দায়িত্ব পরিবর্তন হবে না, অথবা উক্ত কোম্পানি কর্তৃক বা উহার বিরুদ্ধে সূচিত কোনো আইনানুগ কার্য দ্বারা কিন্তু ত্রুটিপূর্ণ প্রতিপন্ন করবে না এবং উক্ত কোম্পানির পূর্ব নামে উহার বিরুদ্ধে কোনো আইনানুগ কার্য দ্বারা অব্যাহত থাকলে বা কোম্পানির দ্বারা সূচিত হয়ে থাকলে উহা কোম্পানির নতুন নামে অব্যাহত থাকবে। বিষয়টা একদম ইন্টারেস্টিং, কারণ হচ্ছে নামের পরিবর্তন হয়ে গেলে যে কোম্পানির অধিকার বা দায়িত্ব এগুলো তো খর্ব হওয়ার কথা না। তাহলে যদি এই ধরনের অপশান থাকতো তাহলে যে কেউ কোম্পানির নাম পরিবর্তন করে ভিন্ন আঙ্গিকে ভিন্ন মোড়কে বের হওয়ার চেষ্টা করতো। কিন্তু যাই করুক না কেন, আইনে এই বিধানটা সুস্পষ্ট আসছে। সেকশন 11 সাবসেকশন 8-এ আছে যে নাম পরিবর্তন করে ফেললে বা কোম্পানির নাম পরিবর্তন করে ফেললে এইটার যে অধিকার বা এর যে দায়িত্ব লায়াবিলিটিস অথবা এর যে লিগাল বাইন্ডিংস বা এদের বিরুদ্ধে যদি কোনো রকম আইনগত প্রক্রিয়া চলমান থাকে কোম্পানির বিরুদ্ধে, নাম পরিবর্তন করে ফেললে সেটা থেকে কিন্তু তারা রেহাই পাবে না। অর্থাৎ আগের নাম যে ছিল পরবর্তীতে নাম চেঞ্জ করলেও কিন্তু এটা পরিবর্তিত হয়ে নতুন নামের সাথে সেই লায়াবিলিটি বা তাদের যে লিগাল প্রসিডিউর কিন্তু চলবে। আর সেকশন 11-এর সাবসেকশন 9 যেটা সর্বশেষ, এখানে আমরা যদি একটু বাংলা করে দেখি যে কোনো কোম্পানি নির্ধারিত ফিস প্রদান করে রেজিস্ট্রারের নিকট এই মর্মে তথ্য সরবরাহের জন্য আবেদন করতে পারবে যে উক্ত আবেদনপত্রে উল্লেখিত নামে কোনো কোম্পানি নিবন্ধিত হয়েছে বা হবে বলে প্রস্তাব করা হয়েছে কিনা এবং রেজিস্ট্রারের রূপ আবেদন প্রাপ্তির তারিখ হতে 30 দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবেন। হ্যাঁ, এটা একটা ভেরি কমন বিষয়, আপনারা অনেকেই জানেন যারা কোম্পানি ম্যাটার নিয়ে প্র্যাকটিস করেন, যে আসলে যখন একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে যাওয়া হয় তখন একটা নেম ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। নেম ক্লিয়ারেন্সের জন্য একটা নির্দিষ্ট ফি জমা দিয়ে কিন্তু নেম ক্লিয়ারেন্স নিতে হয়। আর এই নেম ক্লিয়ারেন্স নেওয়ার পরে 30 দিন পর্যন্ত আসলে একটা মেয়াদ থাকে মামলাটা আপনার এই কোম্পানিটা রেজিস্টার করার জন্য, তো ইনকর্পোরেট করার জন্য। এটার জন্য একটা নির্দিষ্ট ফি দিতে হয়, তারপরে সার্চ করে কিন্তু পাওয়া যায় যে আসলে এই নামটা আপনাকে দিবে, তারা এই নামে রেজিস্ট্রেশন করতে হবে, নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে দেয়। তারপরে নির্ধারিত ডকুমেন্ট বা পেপারস এবং আপনার ট্রেজারি চালানোর মাধ্যমে 28 স্ট্যাম্প বা যেগুলো আছে সব কিছু জমা দিতে হবে। এই জিনিসগুলো মোটামুটি বা আপনার একটা আলোচনা যে সেকশন 11-এ 9টা সাবসেকশন আছে। 9টা সাবসেকশন সম্পর্কে আশা করি যারা শুনছেন এবং দেখছেন আশা করি কিছুটা হলেও ধারণা পেয়েছেন। পরবর্তীতে যদি আমি আবার অন্য আরেক সেশনে যদি আসি তাহলে অন্য সেকশনগুলো নিয়ে আলোচনা করতে পারবো। তবে এখানে যেহেতু সেকশন 11টা না কোম্পানির নাম এবং পরিবর্তন সম্পর্কে যে 9টা সাবসেকশন যেহেতু আছে, আমি মোটামুটি চেষ্টা করেছি 9টা সাবসেকশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এই পর্বে এই পর্যন্তই থাকলো। পরবর্তীতে আবার আমাদের যখন সেশন আসবে তখন আমরা চেষ্টা করব অন্য আরও কোনো সেকশন নিয়ে আলোচনা করার জন্য। আমরা সচরাচর চেষ্টা করি
আমরা সচরাচর চেষ্টা করি যে নতুন নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য, তবে এই কোম্পানিজ অ্যাক্ট 1994-এর যে ধারাবাহিক আলোচনা, সেই লেকচার সিরিজে কিন্তু আমরা চেষ্টা করি ধারাবাহিকতা মেনটেন করে সেকশন ওয়াইজ ইন্টারপ্রিটেশন, ল ইন্টারপ্রিটেশন এবং একটু আলোচনা করার জন্য। আজকে যেহেতু আমাদের লেকচার সেশন 3 শেষ হয়েছে, আমরা পরবর্তী আলোচনা সেকশন 4 দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আপনাদের এই আলোচনাটি, আজকের এই সেশনটি আপনাদের কেমন লাগলো, আপনারা কেমন এনজয় করলেন? এখান থেকে কিছু শিখতে যদি পেরে থাকেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর আপনারা কেমন লাগলো আপনাদের অনুভূতি প্রকাশ করলে কমেন্ট বক্সে যদি আপনারা অনুভূতি প্রকাশ করেন, তাহলে আমি বুঝতে পারবো যে কী ধরনের ভিডিও বা কী ধরনের আলোচনা আপনারা আসলে আপনারা চান, আপনাদের প্রত্যাশাটা আমি বুঝতে পারবো। তো আশা করি আপনারা পরবর্তী আমার যে সেশন আছে ল্যাক কোম্পানিজ অ্যাক্টের লেকচার সেশন আপনার 4, আপনারা 4-এ পার্টিসিপেট করবেন। এটা খুব শিগগিরই চলে আসবে। আমি চেষ্টা করব ধাপে ধাপে কোম্পানিজ অ্যাক্ট 1994-এর সকল বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে এক্সপোজ করার জন্য, আলোচনা করার জন্য, ইন্টারপ্রিট করার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।